এই 2002 সালে যাদের নাম থাকবে হ্যাঁ কোনো অসুবিধা নেই। 2002 সালে আপনি বাবা তো আপনার মেয়ের নাম তো ছিল, মানে তখন তো বয়স হয়নি, আপনার লিঙ্কে মেয়ের নাম উঠে যাবে। চিন্তা নেই, আমার তো ভলেন্টিয়ার সব আছে। নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে, কোনো সমস্যা নেই। কোনো অসুবিধা হলে আমি আছি। কোন হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না, ভারতীয় মুসলিমদেরও হবে না সমস্যা, বাংলাদেশি মুসলিমদের নো চান্স, নো স্কোপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা কি করেছেন বা এসআইআরটা কি জানেন? গতকাল উনি বললেন বা ওনার প্রেস কনফারেন্স উনি বলেছেন যে অমিত শাহর বাবার সার্টিফিকেট দেখতে চাইলে কি দেখাতে পারবে, জ্ঞানেশ কুমারের সার্টিফিকেট দেখাতে চাইলে কি দেখাতে পারবে। প্রশ্ন হচ্ছে এসআইআর অমিত শাহ, জ্ঞানেশ কুমার নিজের পক্ষে আনবে, আমাদের বয়সী যারা আছে অর্থাৎ 45 অ্যান্ড অ্যাবাভ, 40 অ্যান্ড অ্যাবাভ, তাদের কি আদৌ বাবার সার্টিফিকেট দরকার আছে? তার মানে উনি এসআইআরটা জানেন না, এসআইআরের নিয়ম করেননি এবং মানুষকে মিসগাইড করছে। কারণ যার বাবা, যার বয়স 40-এর বেশি, আমার বয়স 40-এর বেশি, স্বাভাবিকভাবে আমার বাবার নাম ভোটার লিস্টে থাকবে, আমি তার এপিক নাম্বার দেবো, সার্টিফিকেট দরকার নেই কোনো, আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না, নরেন্দ্র মোদীও পারবে না, জ্ঞানেশ কুমারও পারবে না। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা পড়েননি, এসআইআরটা জানেন না এবং সেই জন্য এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন। আর বুঝতে পারছেন যে এসআইআর হলে ডায়মন্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকায় কি হবে ভোটার লিস্টে, কারণ ওনার যে নামগুলো এন্ট্রি করা আছে, আমি অন্য কিছু ছেড়েই না, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ছেড়ে না, শুধু মৃত ভোটার আর শিফটেড ভোটার, এই যদি বাদ যায় তাতে কি অবস্থা হবে তার ভয়ে মাথা ঘামে গেছে, উল্টোপাল্টা বলছে। কপি ক্যাট তো স্বাভাবিকভাবে সেটা নকল করার চেষ্টা করছে এবং তার অদ্ভুত যুক্তি, সেই যুক্তির কোনো আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না। উনি বলছেন যে এই ব্যক্তি নাকি এনআরসি বা এসআইআরের আতঙ্কে আত্মহত্যা করেছে, তার ডায়েরিতে লেখা না লেখা এসব নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এবং সবথেকে বড় কথা, আমি প্রথমে যেটা বলে নিতে চাই, যে কোনো মৃত্যুই আমাদের জন্য অত্যন্ত পরিবার শোকস্তব্ধ, আমরা সেই শোকস্তব্ধ পরিবারের সাথে আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নাম 2002-এর লিস্টে আছে তার তো এসআইআর নিয়ে চিন্তার কোনো কারণ হওয়ার কথা না, তাহলে উনি এসআইআর নিয়ে চিন্তিত হলেন কেন? তার মূল কারণ আমার যেটা মনে হয়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যারা এসআইআর নিয়ে লোককে এমন ভয় দেখানোর কাজ, বেশ কিছু উত্তেজক মন্তব্য করেছেন তাদের বিধায়ক সাংসদরা, হাত কেটে নেব, আগুন ধরিয়ে দেবো, গাছে বেঁধে রাখবো। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে হয়েছে, বিশেষ করে উনি খুব একটা পড়াশুনো করেননি যে আমি বলতে পারি, স্বাভাবিকভাবে মনে হয়েছে যে তারা বা এই ধরনের মানুষ যারা আছে তারা তো নেতাদেরকে বিশ্বাস করে, তৃণমূল সাপোর্টার তারা তৃণমূলকে বিশ্বাস করবে, বিজেপির সাপোর্টার তারা বিজেপির নেতাদেরকে বিশ্বাস করবে। তো স্বাভাবিকভাবে এই মিথ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে, সেই মিথ্যে ভয়ের বাতাবরণের দ্বারাও এই আত্মহত্যাটা সংগঠিত হলো কিনা সেইটা সবার আগে দেখা যায়। এখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জিম করা নিয়ে ব্যস্ত, এখন অত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আরজিকর নিয়ে মাথা ঘামাতে পারেন নাকি ওনার মতো ব্যক্তি? এবং উনি আরজিকরের স্লোগানটাকে নকল করে নিয়ে চেষ্টা করছেন যে আরজিকরটাকে মিমিক করার জন্য, মানে এক কথায় আরজিকরের স্লোগান, আরজিকরের গুরুত্ব, আরজিকরের ঘটনার বিষয়টি উনি নিয়ে ছেলে খেলা করছেন। উনি ওনার বক্তব্য রাখার সময় মনে হয়েছে তোরা যতই কর জাস্টিস ফর আরজিকর, আমি দেখিয়ে দিলাম যে তোরা কিছুই করতে পারছি না, আমাদের তৃণমূলের কিছুই করতে পারছি না। এই বাংলার মানুষকে নিয়ে উনি হিউমিলিয়েট করার চেষ্টা করছেন, একদম অধ্যত্ত, চরম অধ্যত্বপূর্ণ আচরণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি শোনেন সেদিন এবং তারপরে প্রত্যেকটির মধ্যে, প্রত্যেকটি ছত্রে, প্রত্যেকটি শব্দে এই ধরনের অধ্যত্ত, যে অধ্যত্ত আমরা সিপিএমের শেষের সময় কখনো ওনাদের সাংসদদের মধ্যে শুনছি, ওরকম তৃণমূলের মতো সেই সময় 3 লাখ, 4 লাখ, 7 লাখই সাংসদ ছিল, আর আমাদের সাংসদ ছিলেন অনিল বসু, এছাড়া অনেক নেতৃত্ব, গৌতম দেব থেকে শুরু করে অনেকের মুখে আমরা সেই ধরনের বক্তব্য শুনেছিলাম, যেই বক্তব্যে প্রতি শব্দে ঔদ্ধত্য প্রকাশ পেত এবং এই ধরনের মানসিকতা প্রকাশ পেত
তোদের যা করার করে আমরা ক্ষমতা চাই। কিন্তু আমার মনে হয় বাংলার মানুষের উপযুক্ত শিক্ষা। কিন্তু তাই বলে অবশ্যই আমাদের রাজ্য সভাপতি আপনাদেরকে ঘোষণা করবে। আমরা পাল্টাই বিশ্বাস করি না, আমরা প্রকৃত যে বিষয়টি সেই বিষয়টি মানুষের সামনে আনতে চাই। এসআইআর নিয়ে কারো ভয়ের কোনো কারণ, বিন্দু মাত্র 0.1% ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, যারা ভারতের নাগরিক নন, বিশেষ করে আমরা বারবার স্পষ্ট করেছি, যারা হিন্দু উদ্বাস্তু এসেছেন তারা তো সিএ দিয়ে আজ না হয় কাল নাগরিকত্ব পাবেন, তাদের নামও ভোটার লিস্টে থাকে। এমনকি সিএ যাদের নেই, অর্থাৎ 14-র পর এবং 24-এর মধ্যে যারা এসেছেন তাদেরও নিশ্চিন্তে থাকুন, এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন, কারণ ফরেনার্স অ্যাক্টে নরেন্দ্র মোদী আপনাদের সেই ব্যবস্থা করে দিয়েছে, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি সেই ব্যবস্থা করে দিয়েছে। আগামী দিনে আপনারাও কোনো না কোনোভাবে ন্যাচারালাইজেশন বা সিএ এর যদি কোনো পরিবর্তন হয় তার মাধ্যমে আপনারাও নাগরিকত্ব পাবেন। অতএব তাদের নিয়ে উদ্বাস্তু পরিবারদেরকে নিয়ে বিন্দু মাত্র চিন্তা করার দরকার না। সিপিএমকে তো ভাবারই দরকার নেই, তো তারাই তো উদ্বাস্তু বানিয়েছে। যারা উদ্বাস্তু বানাচ্ছে তারাই উদ্বাস্তুদের চিন্তা করছে, অদ্ভুত ব্যাপার। মানে তাকে চুরি করি আবার কোতোয়ালকে বকাবকি করি, সেই হচ্ছে অবস্থা সিপিএম। এখন বিএলওদের ক্ষেত্রে আমি এটা বলবো যে বিএলওরা কিন্তু ভয়ের পরিবেশে আছে। তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার কথা থেকে পুলিশ চলে। তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন একজনেরও নাম বাদ দিলে আমি ছাড়ব না, একজনের নাম বাদ দিলে। কিন্তু একজন বিএলও যে সরকারি নিয়ম মেনে কাজ করবেন, তিনি যদি গিয়ে দেখেন যে একজন ব্যক্তি পাকিস্তানি, যেরকম আমাদের ব্যারাকপুরে ধরা পড়ল, বা গিয়ে যদি দেখেন একজন কোনো মুসলিম অনুপ্রবেশকারী এখানে ঢুকেছে, এটাই মারার কথা, তার নামটা সে কিভাবে রাখবে? স্বাভাবিকভাবে তাকে বাদ দিতে হবে। এবার বাদ দিলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তার দলবল তার বাড়িতে হামলা করবে, পুলিশ মামলা দেবে, যদি এরকম হয় সেক্ষেত্রে তার সুরক্ষার দায়িত্ব কে? আমার মনে হয় নির্বাচন কমিশনকে, স্পেশালি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে সেন্সিটিভলি এই বিষয়টি কনসিডার করা উচিত এবং বিএলওদের প্রতিনিধি দলের সাথে প্রয়োজনে বসা উচিত। সুকান্ত, আর্জি করার সময় আমরা দেখেছিলাম অভয়ের দেহ পোড়ানো হয়েছিল, তারা প্রথম পুলিশ বিভাগের সামনে। এখানে একজন সাধারণ মানুষ প্রদীপ কর, তারও দেহ বিধায়ক নির্মল মাঝি বা পার্থভূমিকে সামনে পোড়ানো হলো পুলিশি তৎপরতা দিয়ে। কি বলবেন, কি আড়াল করতে চাই? না, সমস্ত কিছু আড়াল করার চেষ্টা। তার কারণ হচ্ছে যে পরিবারকে ধমকে চমকে দেওয়া হয়েছে। পরিবার গতকাল যে সমস্ত কথা বলেছে, আজকে মিডিয়ার সামনে মুখ খুলছে না, হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে যে ধমকি চমকি দিয়ে এসেছেন সেটা সাংসদদের এখন যা অবস্থা, এই বিধায়কের এখন যা অবস্থা হয়েছে, কিন্তু এরপরে তো এদের শ্মশানে ডোমের চাকরি দিতে হবে। ওটাই করুক, ওটাই ভালো মানাবে, ওর থেকে বেশি কিছু এদের দেওয়া উচিত। রাজ্যের বিভিন্ন পৌরসভায় দেখা যাচ্ছে চেয়ারম্যান বদল হওয়া শুরু হলো পর করে। না, এখন বদল হবে, কারণ এতদিন যারা পয়সা দিয়েছে এখন ভোটে আসছে, আবার নতুন ফান্ড দরকার, কি আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা একটা পয়সা দেবে, সেটা দিয়ে ভোটে লড়তে হবে। কারণ এই কয়লা বালি অনেক ক্ষেত্রে ইডিসিবিআই হওয়াতে এই পয়সাটা তো বন্ধ হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে ক্যাপাসিটি আর যাচ্ছে না। যখন যেমন তখন তেমন, ওরা নো ভোট টু বিজেপি করবে ভোটের সময়, বাকি সময় মুখে গণতন্ত্রের কথা বলবো। গণতন্ত্র তৃণমূল থাকলে গণতন্ত্র থাকা সম্ভব নয়। আজকে তৃণমূলের সরকার থাকা অবস্থা, এখানে সিপিএম এর লোকেরা মার খাচ্ছে। আচ্ছা, বিজেপি শাসিত কোন রাজ্যে সিপিএম মার খায়? উত্তরপ্রদেশে যদি কল্লোলবাবু যান বা শতরূপ যান বা সুজন চক্রবর্তীরা যান, কেউ কিচ্ছু করবে না, আরামসে গিয়ে পার্টি করবে না। কিন্তু তৃণমূলের রাজত্বে সম্ভব না। তৃণমূলের রাজত্বে সিপিএমও যদি কোনো সময় কম্পিটিটার হয়ে যায় কোনো একটি পঞ্চায়েতে, সেই সিপিএম এর কর্মীরা মার খাবে, সিপিএম এর কর্মীর ঘর ভাড়া হবে। বিজেপি তাদের সাথেও আছে, কারণ বিজেপি প্রকৃত গণতন্ত্র বিশ্বাস করে। আমাদের রাজ্যগুলোতে যান, সেখানে কোনো রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে পারবে না। কিন্তু সিপিএম বস্তুটাই এমন, কারণ সিপিএম হিপোক্রেসির উপরেই বাড়িয়েছে। কেন হিপোক্রেসি? পুরোটাই হিপোক্রেসি। কারণ দেখুন, সিপিএম মূলত এখানে ক্ষমতায় ছিল হচ্ছে উদ্বাস্তু মানুষের ভোট। উদ্বাস্তুরা উদ্বাস্তু হলো কেন? কারণ সিপিএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তাদের দাবি ছিল যে পার্টিশন আগে হবে, পাকিস্তানের দাবি আগে মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। সবাই সেই দাবিতে বিশ্বাস করতেন তারা। তো যারা পাকিস্তান ভাগের হয়ে ওকালত করলেন, যাদের জন্য উদ্বাস্তু হলো, তাদের ভোটেই সিপিএম রাজত্ব করেছে। ওখান থেকে মার খেয়ে সেখানে এসে সেকুলারিজমের গল্প শোনাচ্ছে। সুজন চক্রবর্তী জীবনে বাংলাদেশে গিয়ে বলবেন না আমি সেকুলারিজম করবো, ওখানে গেলে প্যাদানি দেবে, কেউ যাবে না ভয়ে ওখানে। এরকম কি মনে হচ্ছে যে হিন্দু ভোটটাও তো একটা ফ্যাক্টর, সিপিএমকে হিন্দুত্বের লাইন কোনো না কোনোভাবে ঘুরিয়ে নিতে হচ্ছে, দেখুন বা নতুন প্রজন্মকে দিয়ে সেগুলো প্রমোট করানো হচ্ছে? বিজেপি বা আমাদের যে আদর্শবাদ, সেই আদর্শবাদ বিগত 100 বছর ধরে কাজ করতে পারে।
আমরা সেই আদর্শবাদ আর বিজেপির দিক থেকে যদি দেখি 45-46 ইয়ার ধরে আমরা চালিয়ে এসেছি। আমরা সেই আদর্শবাদের সফলতা বলতে পারেন এটা যে আজকে সিপিএম তো হিন্দু এই ওয়ার্ডটা ইউজ করতে, সিপিএম তৃণমূল কোনোদিনও আপনি 34 বছরের সিপিএমের ইতিহাস দেখেন একবারও হিন্দু শব্দ সিঙ্গেল আউট করে কোনো উচ্চারণ করতো না। বরাবর হিন্দু মুসলিম, হিন্দু হলে মুসলিম বলতে হবে, কাউন্টার পার্ট টাইপের থাকে। কিন্তু বামপন্থীদেরকেও আমরা বাধ্য করেছি হিন্দু এই শব্দটা নেবার। এটা বিজেপির সফলতা, আমাদের আদর্শবোধের সফলতা।